হ্যালো গাইস, তো চলে এসেছি তোমাদের সাথে নিয়ে আবার একটা নতুন ভিডিও। তো আজকে আমাদের হচ্ছে পলিটি লেকচার নাম্বার 2। আগে আমাদের সাবজেক্টিভ টোটাল 3টে ভিডিও বেরিয়েছে, 2টো জিওগ্রাফির আর একটা হচ্ছে পলিটির। আর আজকে আমাদের পলিটির লেকচার নাম্বার 2, আর তার সঙ্গে একটা ইন্ট্রোডাক্টরি সেশনও আছে। যেই সেশনে আমরা আলোচনা করেছিলাম আমাদের এই চ্যানেলের যা উদ্দেশ্য, আমাদের চ্যানেলের যা চিন্তাধারা এবং তার সাথে সাথে আমাদের পাঠ্যক্রম পরপর আলোচনা করেছিলাম। তার সাথে ইউপিএসসি সিভিল সার্ভিস নিয়েও কিছু ডিসকাস করেছিলাম। তো আর দেরি না করে আমরা ফার্স্টে আগের দিনের পলিটির কিছু জিনিস রিক্যাপ করি। তো আগের দিনে পলিটি আমরা স্টার্ট করেছিলাম যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে হিস্টোরিক্যাল আন্ডারপিনিং। হিস্টোরিক্যাল আন্ডারপিনিংস। আশা করি তোমরা সবাই ওই ভিডিওটা দেখেছো, এবং ওই ভিডিওতে আমরা ফার্স্টে একটা কথা বলি, যদি তোমরা তোমাদের মাঝখান থেকে হঠাৎ করে ভিডিও দেখতে লাগো তাহলে হয়তো বুঝতে নাও পারো। তাই জন্য বলবো যে ভিডিও দেখতে গেলে পরপর কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখো, নাহলে মাঝখান থেকে স্টার্ট করলে কানেক্ট করতে কিন্তু প্রবলেম হবে। তার কারণ ইউপিএসসি প্রত্যেকটা টপিকই কিন্তু একে অপরের সাথে খুব কানেক্টেড। তো তাহলে আমরা এবার ভাবি যে অ্যাকচুয়ালি আমরা কি ভেবেছি, মানে সেই দিন কি পড়েছিলাম। তো যদি আমরা ভাবি, তো ভাবতে ভাবতে আমরা চেষ্টা করবো ভাবার। তো সেইখানে আমরা দেখতে পাবো যে আমরা কিন্তু ফার্স্টে পড়েছিলাম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ে, এবং তার আগে পড়েছিলাম যে আমরা হিস্টোরিক্যাল আন্ডারপিনিং কেন পড়ছি। সেই জিনিসটা আজকে আরও পরিষ্কার হবে যখন আমি পরপর তোমাদেরকে পড়াতে লাগবো, আরও ডিটেলসে যাবো, তখন আরও তোমরা জিনিসটা ফিল করতে পারবে। তো আগের দিন আমরা দেখেছিলাম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেইখানে 16শো শতাব্দীতে ব্রিটিশ যারা ব্যবসায়ী ট্রেডার্স তারা রানী এলিজাবেথের কাছ থেকে রয়্যাল চার্টার পেয়েছিলেন, এবং সেই চার্টারের মাধ্যমে তারা ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে আসেন। এবং ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে আসার পর ইতিহাসের কালক্রমে 1739 সালের ব্যাটেল অফ কার্নেল, 1757 সালের ব্যাটেল অফ পালাসি এবং 1764 সালের ব্যাটেল অফ বক্সার, এই 3টে যুদ্ধে তারা তাদের নিজেদেরকে ডিপ্লোম্যাটিক্যালি এবং তার সাথে সাথে মিলিটারি সুপিরিয়র দাবি করে বা প্রমাণ করে। এবং তার সাথে 1765 সালে এলাহাবাদের সন্ধি তারা স্বাক্ষর করে। আগের দিন আমি মুখে 1765 এলাহাবাদের সন্ধি বলেছিলাম, কিন্তু লেখার সময় 1764 লিখেছিলাম। তোমরা প্লিজ ওটা একটু কারেক্ট করে নিও। 1765 এলাহাবাদের সন্ধি কিন্তু স্বাক্ষর হয়। সেই স্বাক্ষরের মাধ্যমে কি হয়, বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি রাইটস তাদের হাতে চলে আসে। এবার বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি রাইটস, আমি এটাও বলেছিলাম যে দেওয়ানি রাইটস পেয়ে তাদের লাভটা কি হয়েছিল। আমি এক কথাই বলতে পারি যে তাদের লাভটা এটাই হয়েছিল যে তারা যে ট্যাক্স কালেকশন, মানে দেওয়ানি কালেকশন, সেই কালেকশনটা এর ফলে তারা লিগ্যাল ওয়েতে তারা কিন্তু বাংলা থেকে বা বিহার বা উড়িষ্যা রিজিয়নটা থেকে নিতে লাগলো। এর ফলে তারা কিন্তু একটা লিগ্যাল এন্টিটি হিসাবে তারা কিন্তু নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হয়েছিল। তো এবার আমরা আসবো যে যেই কোম্পানি এত রিসোর্সের মালিক, এত রিসোর্স যার হাতে আছে, সেই কোম্পানি তার পরিণতি কি হলো। তো আমরা দেখব যে 1765 সালে যখন স্বাক্ষর হয়েছিল হচ্ছে ট্রিটি অফ এলাহাবাদ, 1765 সালে স্বাক্ষর হয়েছিল ট্রিটি অফ এলাহাবাদ। তারপরে আমরা দেখব যে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 1770s টাইমে, মানে বলতে পারো ওই 5 বছরের মধ্যেই কোম্পানি কিন্তু ব্যাংকরাপ্ট হয়ে যায়। কি হয় কোম্পানি? ব্যাংকরাপ্ট। এবার ব্যাংকরাপ্ট মানে কি, আমরা বাঙালিরা সবসময় সব ইংলিশ মানের সঙ্গে বা ইংলিশ ওয়ার্ডের সঙ্গে হয়তো পরিচিত না। তো ব্যাংকরাপ্ট কথার অর্থ হচ্ছে দেউলিয়া হয়ে যাওয়া, অনেকটা এরকম টাইপের। তো তোমাদের মাথায় আসতে পারে যে ভাই হঠাৎ করে এই কোম্পানির ব্যাংকরাপ্ট কেন হয়ে গেল? কারণ যেই কোম্পানির কাছে এত রিসোর্সেস ছিল, দেওয়ানি রাইটস ছিল, নিজেদেরকে মিলিটারিলি সুপিরিয়ার করেছিল, তাদের কেন এই পরিণতি হয়েছিল 5 বছরের মধ্যেই? তো দেখা যাচ্ছে যে সেই টাইমে তারা কিন্তু অনেক অসৎ উপায় অবলম্বন করেছিল। মানে কোম্পানির মধ্যে কি হয়েছিল, অনেক করাপশন এসেছিল। মানে আমি বলতে চাইছি এই টাইম পিরিয়ডের মধ্যে, এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডের তারা ব্যাংকরাপ্ট হয়। তো তার ফলস্বরূপ হচ্ছে করাপশন। আচ্ছা, মনে হয় মানে কালিটা একটু লাইট হচ্ছে, তো আমি এতে লিখে দিলাম, ডিপ কালার লিখে দিলাম করাপশন। এর কারণ হচ্ছে কি, করাপশন। তো করাপশনের মাধ্যমে তারা ব্যাংকরাপ্টে চলে গেল। কেন? তার কারণ যারা কোম্পানি কর্মচারী ছিল, যারা মালিক পক্ষ ছিল, মানে মালিক বলতে যারা ভালো পজিশনে ছিল, তারা সবাই কি করতো, প্রাইভেটকে স্টার্ট করে দিয়েছিল। মানে কোম্পানির টাকায় নিজেরা আত্মসাৎ করতো, নিজেরা নিজেদের ব্যবসা করতো। তো এইভাবে কি হয়, তার ব্যাংকরাপ্ট হয়ে যায়। এবার স্বাভাবিক, একটা কোম্পানি ব্যাংকরাপ্ট হয়েছে,
এবং আগের দিন আমাদের কিন্তু একটা মেন কনক্লুশন কি ছিল লাস্টে, তোমাদের ভিডিওটা দেখো, লাস্টে একটা মেন কনক্লুশন ছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে একটা পলিটিক্যাল এন্টিটি। আমি আবার জিনিসটা লিখবো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি, একটা পলিটিক্যাল এন্টিটি। তারা ট্রেডার্স তো ছিল, তার সাথে ট্রেডার্স তো ছিলই, তার সাথে তারা কিন্তু পলিটিক্যাল এন্টিটি, মানে তাদের পিছনে গভর্নমেন্ট ব্যাকিং করছিল, মানে গভর্নমেন্ট, তার প্রমাণ আমরা এলাহাবাদের সন্ধি স্বাক্ষরে পেয়েছি, ব্যাটেল অফ পলাশিতে পেয়েছি, আমরা তো পেয়েছি এই প্রমাণ এগুলোর। এরপরে দেখছি যে তারা যেহেতু গভর্নমেন্ট ব্যাকিং করছিল, তো তারা আবার কি করলো, যখন দেউলিয়া হয়ে গেল, আবার হাত পা মানে গভর্নমেন্টের সামনে হাত পা জড়ো করে দিল, বলছে ভাই আমাদেরকে কিছু সাহায্য টাহায্য করো, গভর্নমেন্টকে বলছে। তো গভর্নমেন্ট তো বলছে ভাই তোমাদের কাছে এত রিসোর্সেস আর তোমরা এত টাকা তোমাদের লাভ হওয়ার কথা, তাও তোমাদের কেন এখানে লস হচ্ছে? তো তখন তারা তো আর গাধা না, তারা বুঝতে পেরেছে নিশ্চয়ই করাপশন হচ্ছে। তো তারা একটা খেলা খেললো। কি খেলা খেললো? তারা বলছে যে ঠিক আছে আমি তোমাদেরকে টাকা দেবো, মানে টাকা বলতে ওদের তখন পাউন্ড, মানে ওদের তো কারেন্সি পাউন্ড, আমি তোমাদেরকে পাউন্ড দেবো, তোমরা ব্যাংকটা চলে গেছো, তোমরা সাহায্য করবো, কিন্তু তার পরিবর্তে তোমাদের কিছু জিনিস বা তোমাদের উপর কিছু মানে বলতে পারো রাইট, সেগুলো আমরা নিব। তো এই যে এক হাতে দিচ্ছে আর এক হাতে নিচ্ছে, কি হচ্ছে? এক হাতে দিচ্ছেটা কি? টাকা। আর এক হাতে নিচ্ছে কি? নিচ্ছে তাদের ক্ষমতা। এই যে দেওয়া নেওয়া, এই জিনিসটাকে বলা হয় ইংলিশে, মানে আরেকটা ভাষায় সেটাকে তোমরা মনে রাখতে পারো, এটাকে বলে কুইড প্রো কুইও। ঠিক আছে, এই জিনিসটাকে বলে কুইড প্রো কুইও, মানে এক হাতে দিচ্ছি আর এক হাতে নিচ্ছি। আমি বাংলায় সাইডে লিখে দিলাম এই জিনিসটাকে অ্যাকচুয়ালি কি বলে, সেটাই বাংলায় লিখে দিচ্ছি। ঠিক আছে, একটু ডিপ কালি হলে আমি কালোতেও লিখতে পারবো। ব্যাপারটা হচ্ছে দেওয়া নেওয়া, এই জিনিসটাকে বলা হয় কুইড প্রো কুইও। ঠিক আছে, এবার কত টাকা দিয়েছিল, মানে কত পাউন্ড দিয়েছিল, তো তাদেরকে বলা হয় যে তোমাদেরকে আমি 1 মিলিয়ন পাউন্ড সাহায্য করব। 1 মিলিয়ন পাউন্ড ব্রিটিশ গভর্নমেন্ট সাহায্য করেছিল কাদেরকে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিল, এবং তার পরিবর্তে কি নিয়েছিল? তাদের উপর কন্ট্রোল করার অধিকার নিয়েছিল, কন্ট্রোল করার অধিকার। এইভাবে আস্তে আস্তে কি হয়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ব্রিটেনের যে গভর্নমেন্ট ছিল তারা আস্তে আস্তে কন্ট্রোল করতে লাগে। কন্ট্রোল, তো সেই কন্ট্রোলকে আমরা একটা ভাষায় কি বলি? রেগুলেশন বলি ইংলিশে। রেগুলেশন করা, রেগুলেটিং করা, মানে রেগুলেশনকে যদি আমি অ্যাডজেক্টিভ নিয়ে রেগুলেটিং বলে ওটাকে, তাই তো? তো রেগুলেশন, সেই রেগুলেশন মানে হচ্ছে কন্ট্রোল করা, তার মাধ্যমে কি করে তৈরি মানে কন্ট্রোল করবে। তো ব্রিটিশ গভর্নমেন্ট কি করেছিল, বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করতে চেয়েছিল, এবং পরপর কন্ট্রোল করে গেছিল। তো এই যে অ্যাক্টের মাধ্যমে কন্ট্রোল করা, তো অ্যাক্টগুলোকে আমরা এক কথায় বলি রেগুলেটিং অ্যাক্ট। কি বলি আমরা? রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্টস, এই অ্যাক্টগুলোকে বলে রেগুলেটিং করা, মানে হচ্ছে কন্ট্রোল করা, অনলি কন্ট্রোল দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে দ্য অ্যাফেয়ার্স অফ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা বলতে পারো দ্য অ্যাফেয়ার্স অফ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অনলি কন্ট্রোল অফ দ্য অ্যাফেয়ার্স অফ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কন্ট্রোল করার জন্য কি হয়েছিল? রেগুলেটিং অ্যাক্ট। এই রেগুলেটিং অ্যাক্টগুলোকে আরেকটা ভাষায় বলা হয় ইআইসি অ্যাক্ট। কারণ স্বাভাবিক, কার উপর কন্ট্রোল করছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর কন্ট্রোল করছিল। ই মানে হচ্ছে ইস্ট, আই মানে হচ্ছে ইন্ডিয়া, আর কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর কন্ট্রোল করছিল, তার জন্য ইআইসি অ্যাক্ট বলা হয়। অথবা এটাকে বলা হয় চার্টার অ্যাক্ট। কেন? তার কারণ তারা প্রত্যেকটা অ্যাক্টের মাধ্যমে একটা করে চার্টার প্রকাশ করতো, যেই চার্টারে লেখা থাকতো যে কোম্পানিকে আমরা কীভাবে কন্ট্রোল করব, এবং সেই চার্টারটা ভ্যালিডিটি থাকতো 20 বছর। তার মানে প্রত্যেক 20 বছর পর আমাদের একটা করে চার্টার অ্যাক্ট আসতো। ঠিক আছে, তাই জন্য চার্টার অ্যাক্ট এটাকে বলা হতো। তাহলে এটাকে ইএসি অ্যাক্টও বলা হতো, এটাকে চার্টার অ্যাক্টও বলা হতো, অথবা এটাকে রেগুলেটিং অ্যাক্টও বলা হতো। ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্টও বলা হতো, এটা মনে রাখবে। তো এই চার্টার অ্যাক্ট কোন কোন সালে এসেছে আমরা একটু ফার্স্টে দেখে নিই। তো স্টার্ট হয় 1773 সালে চার্টার অ্যাক্ট,
আমি শর্টে লিখছি, সি অ্যাক্ট শর্টে লিখছি, চার্টার অ্যাক্ট। তারপরে 1793, আমি একটু আগেই বললাম যে 20 বছর পর 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 আসতো, তো পরপর করো, মানে পরপর তোমরা 20 করে গুণ করো। তারপরে 1813, তারপরে কি বলো, হ্যাঁ 1833, তারপরে 1853 লাস্ট, আর নেই। এই কয়েকটাকে আমরা কি বলি, এই কয়েকটাকে আমরা বলি চার্টার অ্যাক্টস। কেন? তার কারণ আমি আবারও বললাম, রেগুলেটিং করা, রেগুলেশন করা, তাদের উপর রেগুলেশন কন্ট্রোল করার জন্য করেছিল। কিভাবে? বিভিন্ন চার্টার প্রকাশ করার মাধ্যমে, বিভিন্ন চার্টারের মাধ্যমে। চার্টার মানে বলতে পারো একটা নিয়মানুবলী, যার মধ্যে লেখা আছে যে তুমি এই কাজ করতে পারবে, বা এই জিনিসটার উপর এই কন্ট্রোলটা আজকে থেকে হচ্ছে, বা এইখানে কোম্পানি এইভাবে কাজ করবে, কোম্পানির এই দায়িত্ব, বা কোম্পানির এই দায়িত্ব আমরা নিয়ে নিলাম, গভর্নর কি, এইসব আমরা পড়বো, প্রত্যেকটা চার্টার একটা আমরা ধরে ধরে পড়বো, এবং খুব ধৈর্য করে ফিল করো। কারণ কি দেখো, ফার্স্ট একটা কথা বলি, ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম ফার্স্ট অফ অল ফ্যাকচুয়াল, অবশ্যই সেটা ফ্যাক্ট মনে রাখতে হয়, কিন্তু এসেন্সটা ফিল করতে হবে। তা না হলে মেন্সের পরীক্ষায় কিন্তু কোশ্চেন অ্যাটেন্ড করা খুব কঠিন হয়ে যায়। আর এখন প্রিলিমসে যেরকম কোশ্চেন হচ্ছে, সেই রেসপেক্টে তোমাদেরকে সেই এসেন্সটা ফিল করা খুবই দরকার। তাই জন্য এক একটা চার্টার অ্যাক্ট করতে কিন্তু টাইম লাগবে। নর্মালি যদি আমি মানে জাস্ট ফ্যাক্ট পড়িয়ে যাই, তাহলে কিন্তু ফ্যাক্ট পড়াতে আমার মানে 1 থেকে 1.5 ক্লাসের মধ্যে আমি কিন্তু প্রায় সবকটা চার্টার অ্যাক্ট করিয়ে ফ্যাক্ট মুখস্থ করিয়ে দিতে পারি, কিন্তু ওটার দাম নেই। কারণ কি, বই খুললে আমি লক্ষ্মীকান্ত খুললে ফ্যাক্ট পেয়ে যাই, আমি নর্মাল কোনো না কোনো স্যারের নোট খুললে ফ্যাক্ট পেয়ে যাই। তো আমাদের কি জিনিসটা বুঝতে হবে। তো তাই জন্য জিনিসটাকে ফিল করো, রিল্যাক্স হতে ফিল করো। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আমরা দেখতে পেলাম যে হচ্ছে এই চার্টার অ্যাক্ট আছে। তো আমরা ফার্স্টে চার্টার অ্যাক্টগুলো সম্পর্কে ঢুকি। তো আমরা 1773 সালে ফার্স্টে আসি। 1773 সালের চার্টার অ্যাক্ট, ঠিক আছে। বলতে পারো এই চার্টার অ্যাক্টের মাধ্যমে তোমাদের একটা বেসিক পটভূমি তৈরি হবে, যার মাধ্যমে তোমরা নেক্সট চার্টার অ্যাক্টগুলো বুঝতে পারবে। তো খুব মন দিয়ে শোনো। তো দেখো, ফার্স্টে হচ্ছে ফার্স্টে আমরা মানে ফার্স্টে তারা বুঝতে হবে যে ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের কি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেটিং করছে। তো তার মানে ব্রিটিশ গভর্নমেন্টের জাস্ট একটা ফ্যাকচুয়াল কোশ্চেন হতে পারে যে ব্রিটিশ গভর্নমেন্টে সেই টাইমে আমাদের প্রধানমন্ত্রী কে ছিলেন সেই টাইমে ব্রিটিশ গভর্নমেন্টের? তো তখন প্রধানমন্ত্রী ছিলেন লর্ড নর্থ। আমি লিখে রাখছি, তার কারণ এইখান থেকেও আমি কিছু কিছু ফ্যাক্ট বলতে যাবো, এগুলো ফ্যাক্টগুলোও মনে রেখো অবশ্যই। তিনি ছিলেন ব্রিটিশ পিএম, ঠিক আছে। ব্রিটিশ পিএম ছিলেন সেই টাইমে কি, লর্ড নর্থ। এবার আমাদেরকে ফার্স্টে সেই টাইমে আমাদের দেশ মানে ইন্ডিয়ার পলিটিক্যাল সেই প্রেক্ষাপটটা বুঝতে হবে, সেই টাইমে কী চলতো, তারপরে আমরা একটা বুঝতে পারবো। সেটা বুঝতে গেলে আমাদেরকে তোমাকে একটু ডায়াগ্রাম ওয়াইজ বোঝাতে হবে। দেখো কীরকম ছিল। এটা আমাদের প্রিয় ভারত, ঠিক আছে, ভারত। এবার সেই টাইমে আমাদের যে মানে বলতে পারো যে গভর্নেন্স ছিল, মানে আমাদের সেই টাইমে তো ব্রিটিশ শাসন আমাদের হয়নি। রেগুলেটিং অ্যাক্ট মানে কিন্তু আবারও বলছি কন্ট্রোল করা মানে কিন্তু এইটা না যে ব্রিটিশ গভর্নমেন্ট তার নিজেদের হাতে পুরো পাওয়ারটাকে নিয়ে নিয়েছে, মানে বলতে পারো ইন্ডিয়াকে তাদের কলোনি হিসাবে ধরে নিয়েছে, এটা কিন্তু না। শুধুমাত্র রেগুলেশন করা কিসে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাফেয়ার্সে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, আমি বারবার করে বলছি, যেগুলো আমি বারবার করে বলছি মনে রাখবে। কিসে রেগুলেশন করা? শুধুমাত্র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাফেয়ার্সে। গোটা ইন্ডিয়াকে কিন্তু তারা কলোনি হিসাবে তখনও মানেনি বা দখল করেনি, মানে কলোনি হিসাবে তারা কিন্তু দখল করেনি, ঠিক আছে। তো তাহলে সেই টাইমে আমাদের ইন্ডিয়াতে পলিটিক্যাল একটা গভর্নেন্স যে সিস্টেমটা ছিল সেটা বুঝতে হবে। তো সেই টাইমে আমাদের 3টা প্রেসিডেন্সি ছিল। কী কী প্রেসিডেন্সি ছিল? এটা হচ্ছে আমি আচ্ছা মানে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কলকাতা বলে বাস, তো যাই হোক ক্যালকাটাতে একটা প্রেসিডেন্সি ছিল, একটা ছিল হচ্ছে মাদ্রাস প্রেসিডেন্সি, আর একটা ছিল হচ্ছে কি বলো তোমরা জানো, বোম্বে প্রেসিডেন্সি। না জানলেও চাপ নেই, শিখে যাও। তো 3টে আমাদের সেই টাইমে প্রেসিডেন্সি ছিল, ঠিক আছে। এবার প্রত্যেকটা প্রেসিডেন্সিতে সেই টাইমে কি ছিল, একজন করে গভর্নর ছিলেন,
কে ছিলেন? গভর্নর। এখানেও গভর্নর ছিলেন, এখানেও গভর্নর ছিলেন, এখানেও গভর্নর ছিলেন। প্রত্যেকটা প্রেসিডেন্সিতে একজন করে গভর্নর ছিলেন। প্রত্যেকটা গভর্নরের কাছে দু ধরনের পাওয়ার ছিল, একটা ছিল এক্সিকিউটিভ পাওয়ার আর একটা ছিল লেজিসলেটিভ পাওয়ার। জিনিস দুটো কি আমি আসছি, শুধু এতটুকু আগে দেখো, আমি যেটা বলছি দেখো, আমি আসছি জিনিসটা কি সেটা আসছি। কি ছিল বললাম আমি? একটা ছিল এক্সিকিউটিভ পাওয়ার আর একটা ছিল কি লেজিসলেটিভ পাওয়ার। একটা ছিল কি এক্সিকিউটিভ পাওয়ার আর একটা ছিল কি লেজিসলেটিভ পাওয়ার। একটা ছিল কি এক্সিকিউটিভ পাওয়ার, একটা ছিল হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার। আমরা কিন্তু ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা বুঝছি, আমরা একটা এখনো ঢুকিনি। আমরা বুঝছি যে সেই টাইমে আমাদের গভর্নেন্সটা কীরকম ছিল ইন্ডিয়াতে। তা আমি দেখতে পেলাম যে তিনটে প্রেসিডেন্সি আমাদের সেই টাইম ইন্ডিয়াতে ছিল। একটা ছিল ক্যালকাটা প্রেসিডেন্সি, একটা ছিল মাদ্রাজ প্রেসিডেন্সি, আর একটা ছিল বোম্বে প্রেসিডেন্সি। তিনটা প্রেসিডেন্সিতে প্রত্যেকটা প্রেসিডেন্সিতে একজন করে গভর্নর ছিলেন। প্রত্যেকটা গভর্নরের দুটো করে পাওয়ার থাকতো, একটা ছিল এক্সিকিউটিভ পাওয়ার আর একটা ছিল লেজিসলেটিভ পাওয়ার। এবার আমি একটু এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। ব্যাপারটা কি দেখো, এক্সিকিউটিভ পাওয়ার আর লেজিসলেটিভ পাওয়ার টার্মগুলো ইংলিশেই মনে রাখার চেষ্টা করো, আমি ইজি করছি। দেখো এক্সিকিউটিভ আমি যদি একটু ইংলিশে লিখি টার্মটাকে, ইংলিশ টার্ম কিন্তু খুব একটা কঠিন হয় না এটাকে ভাঙলে। দেখো এক্সিকিউটিভ, ঠিক আছে? এক্সিকিউটিভের মধ্যে আমরা কি দেখছি, এইটাকে যদি মানে একটু সিম্পলিফাই করি তাহলে কি হচ্ছে, এক্সিকিউট মানে কি, আমরা বলি না যে ভাই এই কাজটা তুই কর, মানে এক্সিকিউট কর। মানে আমি ধরো কোনো একটা নিয়ম বললাম, সেই নিয়ম অনুযায়ী তুমি ধরো কোনো কাজকে করলে, সে কাজকে কি বলে, এক্সিকিউট করা। মানে আমার নিয়ম অনুযায়ী তুমি সে কাজকে এক্সিকিউট করলে, এটাকে বলে এক্সিকিউটিভ পাওয়ার। মানে তোমার কাছে সেই পাওয়ার আছে সেই পার্টিকুলার কাজটাকে এক্সিকিউট করার, তোমার কাছে সেই পাওয়ার আছে সেই পার্টিকুলার কাজটাকে এক্সিকিউট করার। মানে ধরো তোমরা যবে আইএএস হবে বা আইপিএস হবে বা ধরো অন্যান্য সিভিল সার্ভিসের পোস্টে যাবে, তখন তোমাদেরকে কি বলা হয়, এক্সিকিউটিভ বলা হয়। কেন বলা হয়? তার কারণ তোমরা আইন অনুযায়ী যে কাজগুলো বলা হয়েছে সেই কাজগুলো তোমরা এক্সিকিউট করবে, সমাজে কি করবে, এক্সিকিউট করবে। যে স্কিমগুলো দেওয়া আছে সেগুলো সমাজে এক্সিকিউট করবে, মানে তোমরা প্রণয়ন করবে, ঠিক আছে? এটাকে বলে এক্সিকিউটিভ পাওয়ার। আরেকটা কি পাওয়ার আছে, লেজিসলেটিভ পাওয়ার। লেজিসলেটিভ কথাটা আসে হচ্ছে আমাদের লেজিসলেশন থেকে। লেজিসলেশন কথাটার মানে হচ্ছে, আমি বাংলায় লিখছি, আইন তৈরি করা। আইন তৈরি করা কিরকম, জাস্ট তোমরা হয়তো যারা রাজ্যসভা লোকসভা টিভি দেখেছো বা নিউজ টিউজ দেখো একটু, তারা জানো যে আমাদের বিধানসভা লোকসভা বা রাজ্যসভা আছে, সেখানে অনেক ধরনের লোক বসে থাকে, তাদেরকে আমরা নর্মালি এমপি বা এমএলএ বলি। তো তাদের কাজ কি থাকে দেখো না, বলে বিল পাস করে, এই করে সেই করে। তো বিল পাস করে তারা কি করে, আইন তৈরি করে, ঠিক আছে? মানে তোমরা অফিসার হলে যে আইনটা এক্সিকিউট করবে, তোমাদেরকে যেমন এক্সিকিউটিভ বলা হবে, ঠিক তেমনি সেই আইনটা যারা তৈরি করেছে তাদেরকে বলা হয় লেজিসলেটর। এবং তাদের হাতে আইন তৈরি করার যে পাওয়ারটা সেটাকে বলে লেজিসলেটিভ পাওয়ার। সেটা কি বলে, লেজিসলেটিভ পাওয়ার। তার মানে বুঝতে পারলে যে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। লেজিসলেটিভ পাওয়ার মানে আইন তৈরি করা, আর এক্সিকিউটিভ পাওয়ার মানে হচ্ছে মানে সেই আইন তৈরি করার ব্যাপারটাকেই, মানে যে আইনটা আছে সেই আইনটাকে প্রণয়ন করা, ঠিক আছে? দুটো পার্থক্যটা বুঝতে পারলে। এবার আমরা আসি, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকের কাছে এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ পাওয়ার আছে এখানে, প্রত্যেকটা প্রেসিডেন্সির কাছে। তার মানে আর প্রত্যেকে, তার মানে বুঝতেই পারছো প্রত্যেকে কিন্তু কি ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকে কি, আমি এখানে তাও লিখে দিচ্ছি। মানে ধরো বোম্বে প্রেসিডেন্সি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে কাজ করে, এটাও ইন্ডিপেন্ডেন্ট হিসাবে কাজ করছে। মানে মাদ্রাজ প্রেসিডেন্সি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে কাজ করছে, আর বেঙ্গলও ইন্ডিপেন্ডেন্ট হিসাবে কাজ করছে, ঠিক আছে? প্রত্যেকটা প্রেসিডেন্সি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে তার গভর্নর কাজ করছে। তার মানে এটাকে আমরা এক কথায় বলতে পারি, সেই টাইমে আমাদের গভর্নেন্স ছিল ডিসেন্ট্রালাইজড গভর্নেন্স। কেন সেন্ট্রালাইজড আর ডিসেন্ট্রালাইজড পার্থক্যটা আমরা একটু পরে আসছি। ডিসেন্ট্রালাইজ মানে কি আগে ভাবো, সেন্ট্রালাইজের আগে ডি। এবার ভাবো আমরা পড়ি না সেন্ট্রালাইজড এয়ার কন্ডিশনিং, কেন
গোটা একটা বিল্ডিং বা গোটা একটা মলে মানে এসির ভেন্টের মাধ্যমে, একটা এসি ভেন্টের মাধ্যমে পুরো মলটা এয়ার কন্ডিশন হচ্ছে, কি সেন্ট্রালাইজড বলি। আবার যদি প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা করে আমরা এসি নিয়ে নিই, প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা জায়গায় যদি আলাদা আলাদা করে এসি লাগাই, তাহলে ওটাকে আমরা সেন্ট্রালাইজড এসি বলি না, সেটাকে আমরা ডিসেন্ট্রালাইজড এসি বলি। ঠিক তেমনি এখানেও যেহেতু প্রত্যেক মানে একটা দেশের মধ্যে তিনটে প্রেসিডেন্সিতে গভর্নররা তিনটে ইন্ডিপেন্ডেন্ট বা তিনটে জায়গাতে ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করছে, তাই জন্য তাদেরকে আমরা বলি ডিসেন্ট্রালাইজড। তাই কি বলি আমরা? ডিসেন্ট্রালাইজড। কি বলি? ডিসেন্ট্রালাইজড। তো তার মানে আমাদের সেই টাইমে গভর্নেন্স ছিল ডিসেন্ট্রালাইজড গভর্নেন্স। সেটা আমাদের গভর্নেন্স কি ছিল? ডিসেন্ট্রালাইজড গভর্নেন্স। এবার আমরা একটু চার্টার অ্যাক্টের ভিতরে আসি। 1773 সাল, তার আগে পর্যন্ত তো এই সিস্টেমটা চলছে, চার্টার আসার আগে অবধি। তো আমি কি বললাম, কন্ট্রোল করার একটা ব্যাপার আছে, তো তাই দেখো কন্ট্রোলটা তারা কী করে করছে। এবার আসি ওই জায়গাটাতে। বলা হলো এই একটাই যে বোম্বে আর মাদ্রাজ এই দুটো যে প্রেসিডেন্সি আছে, সেই প্রেসিডেন্সিতে যারা গভর্নর আছে তাদের যে লেজিসলেটিভ পাওয়ারটা আছে, কি পাওয়ার? লেজিসলেটিভ যে পাওয়ারটা আছে, মানে আমি বলতে চাইছি, অন্য একটা কালি হলে খুব সুবিধা হয়, আমি দেখছি যদি হয় তাহলে অন্য কালি এটা দিয়ে হবে। তাদের যে লেজিসলেটিভ পাওয়ার আছে, এটা কি? চার্টার অ্যাক্ট 1773, ঠিক আছে? এটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1773। এখানে কি বললো? তাদের হাতে, দেখো ডায়াগ্রাম করে বুঝিয়ে দিচ্ছি, এটা একটা লেজিসলেটিভ পাওয়ার, মানে বোম্বে প্রেসিডেন্সি লেজিসলেটিভ পাওয়ার। আবার এই একটা কি বলা হলো? মাদ্রাজ প্রেসিডেন্সি লেজিসলেটিভ পাওয়ার। তাহলে কি হলো? বোম্বে প্রেসিডেন্সি লেজিসলেটিভ পাওয়ার। আমি কিন্তু এক্সিকিউটিভ পাওয়ার বলিনি, এক্সিকিউটিভ পাওয়ার কিন্তু বলিনি, বলেছি কি লেজিসলেটিভ পাওয়ার। আবারও বলছি, লেজিসলেটিভ পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার অফ মাদ্রাজ অ্যান্ড বোম্বে প্রেসিডেন্সি, লেজিসলেটিভ পাওয়ার অফ মাদ্রাজ অ্যান্ড বোম্বে প্রেসিডেন্সি, লেজিসলেটিভ পাওয়ার অফ মাদ্রাজ অ্যান্ড বোম্বে প্রেসিডেন্সি। এই দুটো পাওয়ার নিয়ে কাকে দেওয়া হলো? কাকে দেওয়া হলো? দেওয়া হলো এই যে ইনাকে, মানে বেঙ্গল গভর্নরকে দেওয়া হলো, ঠিক আছে? লেজিসলেটিভ পাওয়ার কাকে দেওয়া হলো এটারও? বুঝতে পারলে? চার্টার অ্যাক্টের মাধ্যমে মাদ্রাজ আর বোম্বে প্রেসিডেন্সির যে গভর্নর ছিল তাদের যে লেজিসলেটিভ পাওয়ার, আবারও বলছি লেজিসলেটিভ পাওয়ার, পরীক্ষায় কিন্তু কনফিউজড হবে, পরীক্ষায় দিবে এমসিকিউতে ভুল করে আসবে, মেন্সে লিখলে পুরো কেটে জিরো। লেজিসলেটিভ পাওয়ার মনে রাখবো, লেজিসলেটিভ পাওয়ার দুটো বোম্বে প্রেসিডেন্সি আর মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নরের লেজিসলেটিভ পাওয়ার দেওয়া হলো কাকে? দেওয়া হলো হচ্ছে ক্যালকাটা প্রেসিডেন্সিতে যিনি গভর্নর হিসেবে বসেছিলেন তাকে, ঠিক আছে? এবার ভাববে তো তাকে, তার মানে ব্যাপারটা এরকম হলো না যে মাদ্রাজ আর বোম্বে প্রেসিডেন্সি যারা গভর্নর ছিল তাদেরকে একটু ছোটো করে দেওয়া হলো। তার মানে এখানে অনেকটা বলা যেতে পারে যে সিস্টেমটা এরকম হয়ে গেল না, ব্যাপারটা সিস্টেমটা ব্যাপারটা এরকম হলো যে বেঙ্গল যে প্রেসিডেন্সি আছে, বেঙ্গল যে প্রেসিডেন্সি আছে তার যে গভর্নর আছে তাকে বেশি পাওয়ার দিয়ে দেওয়া হলো না, বেশি পাওয়ার দিয়ে দেওয়া হলো। মানে বলতে পারা যায় যে মাদ্রাজ আর বোম্বে প্রেসিডেন্সির যে গভর্নর তার উপরে আমি বেঙ্গল গভর্নরকে পাঠিয়ে দিলাম, তাহলে আমি এবার বেঙ্গল গভর্নরকে গভর্নর বলতে পারবো? তো তার তো টাইটেলটা চেঞ্জ করতে হবে, তার যেহেতু মানে বলতে পারবো কাইন্ড অফ প্রমোশন হয়ে গেল, তার তো টাইটেলটা চেঞ্জ করতে হবে। সো সেই টাইটেলটা বা সেই যে টাইটেল মানে তাকে গভর্নর যে বলা হতো, সেই গভর্নরটাকে আমরা চেঞ্জ করলাম, মানে চেঞ্জ হতে দেখলাম, এবং দেখলাম যে চার্টার অ্যাক্টে বেঙ্গলের যে গভর্নর তাকে বলা হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল। কি বলা হলো? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। কি বলা হলো? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। কি বলা হলো? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবার এটা ভাবো
এই যে লেজিসলেটিভ পাওয়ার যে দুটো দিয়ে দেওয়া হলো, এবার আমি একটা বর্তমানের প্রেক্ষাপটে আসি। ধরো তুমি একটা জায়গার হচ্ছে প্রাইম মিনিস্টার, ধরো তুমি এই দেশের প্রাইম মিনিস্টার, ধরলাম ধরো তুমি এদেশের প্রাইম মিনিস্টার। আমাদের প্রত্যেকটা রাজ্য আছে, ঠিক আছে, রাজ্যগুলোই ধরো প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা নিজের নিয়ম আছে, প্রত্যেকটা রাজ্য তার নিজের মতন করে শাসন করছে, ঠিক আছে, করছে। তুমি তার মানে এটাকে আমরা বলতে পারি ডিসেন্ট্রালাইজড ভাবে শাসন করছে, কারণ প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট, আমি যেটা বুঝালাম ইন্ডিপেন্ডেন্ট, বুঝালাম তো, শাসন করছে। তুমি হচ্ছে পিএম। এবার দেখছো যে তুমি হচ্ছে দেশের পিএম, কিন্তু তোমাকে না জানিয়ে কিছু রাজ্য তার নিজের ইন্ডিপেন্ডেন্সির সুযোগে অনেক এক্সট্রা কাজ করছে, যে কাজগুলো তোমার পছন্দ হচ্ছে না। ধরো আমি উদাহরণ দিলাম যে তোমার সাথে না কথা বলে বিভিন্ন বৈদেশিক নীতি তারা তাদের স্টেটের সাথে বাইরের দেশের নির্ধারণ করছে, সেটা তোমার সাই পছন্দই হবে না। ভাই আমি দেশের পিএম, কি করে হয় এটা? তাহলে তুমি কি করবে? তাহলে তুমি তাদের কাছ থেকে যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো নেওয়ার চেষ্টা করবে, তাই তো? সেই অধিকারগুলো তুমি যদি নিয়ে নাও তাহলে কি হবে? সেই অধিকারগুলো যেটা এতদিন ইন্ডিপেন্ডেন্ট হিসাবে ওই গভর্নরদের কাছে ছিল বা ওই স্টেটগুলোর কাছে ছিল বা মুখ্যমন্ত্রীগুলোর কাছে ছিল, তাদের সেই ইন্ডিপেন্ডেন্ট ক্ষমতাগুলো সেগুলো তোমার কাছে চলে আসছে। তাহলে সেই যে তোমার কাছে ইন্ডিপেন্ডেন্ট ক্ষমতাগুলো চলে আসছে, তার মানে তুমি দিল্লি থেকে মানে একটা জায়গায় নিজেকে পিএম হিসাবে রেখে তুমি সব স্টেটগুলোর উপর, যেই স্টেটগুলো তোমার মানে বিরুদ্ধে যাচ্ছিল সেই স্টেটগুলোর উপর সেই ক্ষমতাগুলো প্রয়োগ করতে পারবা, তাই তো? একটা মানে দিল্লি যদি একটা সেন্টার হয়, সেই সেন্টার থেকে স্টার্ট করে তুমি সবার উপর ক্ষমতা প্রয়োগ করতে পারবা। কিভাবে? তাদের কাছ থেকে ক্ষমতাগুলো নিয়ে। এইটাকে বলে সেন্ট্রালাইজেশন। এটাকে কি বলে? এটাকে কি বলে? এটাকে বলে সেন্ট্রালাইজেশন, SATION, সেন্ট্রালাইজেশন। ভুল লিখলাম বানানটা, সেন্ট্রালাইজেশন। ঠিক আছে, এটাকে বলে কি? সেন্ট্রালাইজেশন। বুঝতে পারছো? তার মানে কি করছো? তুমি ক্ষমতা নিচ্ছ, ঠিক তেমনি তুমি এখানে কল্পনা করো, এখানে কি হচ্ছে? এখানে লেজিসলেটিভ পাওয়ারগুলো, এখানে কি হচ্ছে? এই লেজিসলেটিভ পাওয়ার, এই যে লেজিসলেটিভ পাওয়ারগুলো আছে, এই যে লেজিসলেটিভ পাওয়ার, এই লেজিসলেটিভ পাওয়ারগুলো এ কি করছে? মানে কাকে দিয়ে দেওয়া হচ্ছে? দিয়ে দেওয়া হচ্ছে না, একে দিয়ে দেওয়া হচ্ছে না, বেঙ্গল গভর্নরকে দিয়ে দেওয়া হচ্ছে না। তার মানে কি হচ্ছে? সেই ডিসেন্ট্রালাইজড পলিটিটাকে কি করছে? আস্তে আস্তে কি হচ্ছে? সেন্ট্রালাইজড করা হচ্ছে। কি হচ্ছে? সেন্ট্রালাইজড করা হচ্ছে, ক্ষমতাগুলো নিজের হাতে নেওয়া হচ্ছে। তার মানে ওদেরকে আমি আমার মতো করে চালাতে পারবো, সেন্ট্রালাইজড করা হচ্ছে। এই তাই জন্য 1773 সালের যে চার্টার অ্যাক্ট আছে, একে আরেকটা মানে ভাষায় বলা হয় ফার্স্ট অ্যাক্ট অফ সেন্ট্রালাইজেশন। এটাকে কি বলা হয়? ফার্স্ট অ্যাক্ট অফ সেন্ট্রালাইজেশন। একে কি বলা হয়? ফার্স্ট অ্যাক্ট অফ সেন্ট্রালাইজেশন। এটাকে কি বলা হয়? ফার্স্ট অ্যাক্ট অফ সেন্ট্রালাইজেশন। হয়ে গেল। এবার এই চার্টার একটা আমরা কি দেখলাম? ফার্স্টে লেজিসলেটিভ পাওয়ার দুটো দিয়ে দেওয়া হলো বেঙ্গল গভর্নরকে, তার সাথে দেখলাম বেঙ্গল গভর্নরের উপাধি চেঞ্জ করে গভর্নর জেনারেল অফ বেঙ্গল দেওয়া হলো। আমরা এই যে লিখলাম গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এরপরে আমরা দেখছি যে একটা সুপ্রিম কোর্ট চালু হয়েছিল কলকাতাতে 1774-এ। এই চার্টার অ্যাক্টের মাধ্যমে 1774-এ ক্যালকাটাতে একটা কি হয়েছিল? সুপ্রিম কোর্ট চালু হয়েছিল, ঠিক আছে, ক্যালকাটাতে চালু হয়েছিল। বেশি জনকে নিয়ে না, জাস্ট 4 জনকে নিয়ে চালু হয়েছিল, মানে 4 জাজেসকে নিয়ে 4 জনকে নিয়ে চালু হয়েছিল। সেই টাইমে যিনি সিজেআই ছিলেন, মানে সিজেআই বলা আবার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, বলতে বলতে অভ্যাস হয়ে গেছে আমাদের। যে সিজে ছিলেন সেই টাইমে যিনি চিফ জাস্টিস ছিলেন তার নাম হচ্ছে এলিজা ইম্পে, ঠিক আছে, স্যার এলিজা ইম্পে। তার নাম ছিল কি? স্যার এলিজা ইম্পে। এটা জাস্ট একটা ফ্যাকচুয়াল জিনিস মনে রাখো যে সেই টাইমে সুপ্রিম কোর্ট চালু হয়েছিল। এবার এর কিছু প্রবলেম হয়েছিল সুপ্রিম কোর্ট নিয়ে, সেটা আমরা পরে আসবো। আমরা ব্যাপারটাকে ফার্স্টে ব্রডলি বোঝার চেষ্টা করছি, ঠিক আছে, যে মানে অ্যাকচুয়ালি এই অ্যাক্টের মাধ্যমে কী করতে চেয়েছিল। তাহলে সুপ্রিম কোর্টের কেসটা বুঝতে পারলাম যে সেই টাইমে সুপ্রিম কোর্টে স্যার এলিজা ইম্পে এসেছিলেন। এবার দেখো, এবার আমি আগের দিন বলেছিলাম যে কোর্ট অফ ডিরেক্টরস বলে একটা মানে পার্ট আছে। কোর্ট অফ ডিরেক্টরস, COD যাদেরকে বলা হয়, তারা কারা?
ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা মালিক বা শেয়ার হোল্ডার বলা হয়, সেই কোর্ট অফ ডিরেক্টরসকে বলা হলো এবার থেকে ব্রিটিশ গভর্নমেন্ট কি করবে, তাদের কোম্পানিতে অডিট করতে পারবে। কি করবে? তাদের কোম্পানিতে অডিট করতে পারবে। অডিট করা মানে কি? অডিট করা মানে হচ্ছে যে ভাবো তোমরা কোনো একটা কোম্পানিতে যে হিসাব রাখছো, সেই হিসাবটা কোথায় কোথায় মানে খরচা করছো, কোথায় মানে কোম্পানিতে কোথায় কি খরচা হচ্ছে, সেই খরচাগুলো কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট দেখবে যে কোথায় তোমরা খরচা করছো। মানে এটা আমি লিখে দিচ্ছি বাই ব্রিটিশ গভর্নমেন্ট, ঠিক আছে, বাই ব্রিটিশ গভর্নমেন্ট। এবং এখানে আরেকটা জিনিস বলা হলো যে নো প্রাইভেট ট্রেড ফর কার কোম্পানি অফিসিয়াল। মানে আমরা বললাম না যে ফার্স্টে প্রাইভেট ট্রেডের জন্য কোম্পানি দেউলিয়া হয়ে গেল, সে প্রাইভেট ট্রেড করা যাবে না। নো প্রাইভেট ট্রেড, নো প্রাইভেট ট্রেড, নো ব্রাইব, নো ব্রাইব, কোনো ব্রাইব নেওয়া যাবে না, হয়ে গেল। নো মানে মানে যাই হোক, আমি মানে বলতে চাইলাম, বুঝতে পারছো তো, নো নো করতে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে কোনো ব্রাইব নেওয়া যাবে না, কোনো গিফট নেওয়া যাবে না, প্রাইভেট ট্রেড করা যাবে না, মানে কোম্পানি কর্মচারী প্রাইভেট ট্রেড করতে পারবে না। এই জিনিসগুলো হয়েছিল। অডিট করবে হচ্ছে আমাদের, অডিট করবে হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট, এই জিনিসগুলো আমাদের সেটাই বলা হলো। তার মানে এখান থেকে একটা ব্যাপার আসছে, এই পুরো সিস্টেমটা থেকে আমরা বুঝতে পারছি, সেই টাইমে এই পুরো সিস্টেম থেকে আমরা বুঝতে পারছি সেই টাইমে একটা জিনিস চালু হলো যেটাকে আমরা বলবো চেকস অ্যান্ড ব্যালেন্সেস। চেকস অ্যান্ড ব্যালেন্সেসের একটা সিস্টেম আসলো। চেকস অ্যান্ড ব্যালেন্সেসের একটা সিস্টেম আসলো। এছাড়াও সেই টাইমে আমরা দেখতে পাই আরেকটা জিনিস এসেছিল, আরেকটা নিয়ম এসেছিল, যেখানে দেখা যাচ্ছে যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল যিনি ছিলেন, তাকে অ্যাসিস্ট করার জন্য, কি করার জন্য? অ্যাসিস্ট করার জন্য একটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হয়েছিল। কে তৈরি করতো এক্সিকিউটিভ কাউন্সিলটা? কুইন অর ব্রিটিশ গভর্নমেন্ট। তাদের রেকমেন্ডেশনে, কুইন অর ব্রিটিশ গভর্নমেন্ট তাদের রেকমেন্ডেশনে একটা এক্সিকিউটিভ, 4 মেম্বারের একটা এক্সিকিউটিভ মেম্বার ছিল, 4 মেম্বার্স এক্সিকিউটিভ কাউন্সিল চালু হয়েছিল। কি করার জন্য? অ্যাসিস্ট করার জন্য। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে অ্যাসিস্ট কথাটা না, অ্যাকচুয়ালি মানে আমরা যদি মানে ল্যাঙ্গুয়েজে পড়ি তাহলে দেখা যাবে যে অ্যাসিস্ট কথাটা অ্যাকচুয়ালি একটা জাস্ট ওয়ার্ড মাত্র, কিন্তু তারা কিন্তু অ্যাসিস্ট করতে আসেনি। এক্সিকিউটিভ কাউন্সিল, তো আমি তোমাদেরকে একটু আগে বললাম যে তাদের প্রাইমারি কাজ কি হবে, তাদের প্রাইমারি কাজ হবে এক্সিকিউটিভ, তাই তো, এক্সিকিউটিভ ফাংশন। তাদের প্রাইমারি কাজ কি হবে? এক্সিকিউটিভ ফাংশন। কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু লেজিসলেটিভ ফাংশনও করতো। তারা কি করতো? লেজিসলেটিভ ফাংশনও করতো। লেজিসলেটিভ ফাংশন তোমরা আশা করি বুঝতে পারছো দুটোর মধ্যে ডিফারেন্স। আমি কিন্তু বলেছি আগে একবার, তোমরা প্লিজ ওই জায়গাটা আরেকবার যদি মনে হয় দেখতে হবে, তাহলে একটু রিমাইন্ড করে দেখে নিও যে এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ ফাংশনের মধ্যে ডিফারেন্সটা কি। তাদের প্রাইমারিলি কি করা হয়েছিল? এক্সিকিউটিভ বডি হিসাবে নিয়োগ করা হয়েছিল যে ভাই তোরা এক্সিকিউটিভ বডি, কিন্তু তারা সেকেন্ডারিলি কি কাজ করতো? লেজিসলেটিভ ফাংশন। তার মানে এখানে দেখা যাচ্ছে যে এক্সিকিউটিভ ফাংশনকে তারা প্রাইমারি হিসাবে রাখছিল, আর লেজিসলেটিভ ফাংশনকে তারা কী হিসাবে রাখছিল? সেকেন্ডারি হিসাবে রাখছিল। তার মানে এই সিস্টেমটাকে আমরা বলতে পারি এক্সিকিউটিভ সুপ্রিমেসি। কি বলতে পারি? এক্সিকিউটিভ সুপ্রিমেসি। এই টার্মটা অবশ্যই মনে রেখো। এটা কি বলি? এক্সিকিউটিভ। তার মানে সেই সময় কি ছিল আমাদের? এক্সিকিউটিভ সুপ্রিমেসি বলে এই মানে বলতে পারো পার্টটা ছিল। সেই টাইমে যা ডিসিশন হতো, সেই ডিসিশনে গভর্নর জেনারেল যিনি থাকতেন তার কাস্টিং ভোট দেওয়া শুরু হতো। কাস্টিং ভোট মানে হচ্ছে ধরো যখন টাই হয়ে যেত, টাই মানে ধরো 4 জন মেম্বার আছে, 4 জনের মধ্যে ধরো 2 জন কোনো একটা জিনিসকে ডিসিশন নিচ্ছে, তারা হ্যাঁ বলছে, আবার 2 জন না বলছে, তা মাঝখানে তাদেরকে তো একটা ডিসিশন পৌঁছাতে হবে। তো সেইখানে যে ডিসিশন লাস্টে যে দিতে হবে সেটাকে কাস্টিং ভোট বলে। মানে গভর্নর জেনারেল দিতেন সেই ভোটটা, কাস্টিং ভোট, যার মাধ্যমে লাস্টে ডিসাইড হয়ে যেত যে কোন দিকে যাওয়া যাবে, মানে হ্যাঁতে যাওয়া যাবে না নাতে যাওয়া যাবে। ঠিক আছে, তো
তো ওটা এমন কোনো ব্যাপার না, আমাদের কোশ্চেন সেরকম দেবেও না, জাস্ট জিনিসটাকে আমি কনসেপ্ট ওয়াইজ ফিল করানোর চেষ্টা করছি। এবার আমি তোমাদের এখন বর্তমান প্রেক্ষাপটে একটু উদাহরণ দিই। এবার তুমি ভাবো আমাদের বর্তমানে প্রধানমন্ত্রীকে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তো ভাবো তো তুমি নরেন্দ্র মোদীকে, আমাদের সামনের বছর লোকসভা ইলেকশন আছে, তাই তো সামনে, বা আমাদের 2019 সালের লোকসভা ইলেকশন হয়েছে। তো 2019 সালের লোকসভা ইলেকশনে আমরা যখন ভোট দিয়েছিলাম যে কোনো লোককেই ভোট দিই, আমরা ভোট দিয়েছিলাম। তো তাদেরকে কেন ভোট দিয়েছিলাম? ভোট দিয়েছিলাম তাদেরকে একজন মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য। ভোট দিয়েছিলাম কি জন্য? মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য, তাই তো? যে না ঠিক আছে, তোমরা আমার এখানকার যে প্রবলেম, সেই প্রবলেমটা তোমরা পার্লামেন্টে গিয়ে সবার সামনে তুলে ধরো এবং আমাদের প্রবলেমের সলিউশন করো, তাই তো? তার মানে আমরা বলতে পারি যে আমরা যে মানে ফার্স্টে কোনো একটা লোককে এমপি হওয়ার জন্য ফার্স্টে আমরা লোকসভাতে ভোট দিয়েছিলাম আগেরবার। তারপরে সেই এমপিদের মধ্যে কিছু লোক আছে যারা মন্ত্রী হয়ে গেছে, আর সেই মন্ত্রীদের মধ্যে একজন আছে যিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, তাই তো? তার মানে যদি একটু ফিল করো জিনিসটাতে, তাহলে বুঝতে পারবে বর্তমানে আমাদের কিন্তু সিস্টেমে লেজিসলেটিভ মানে এমপি, যারা এমপি এরা হচ্ছে প্রাইমারি, এক্সিকিউটিভ যারা মানে যারা মন্ত্রী মিনিস্টার, তারা হচ্ছে সেকেন্ডারি। এবার এমপিকে আমি লেজিসলেটিভ কেন বললাম? এমপিকে লেজিসলেটিভ এই কারণে বললাম, তার কারণ পার্লামেন্টে তোমরা নর্মালি শুনেই আসো যে ওখানে বিল আসে, বিল পাস করলে ওটা আইনে পরিণত হয়। তাহলে বিল পাস করার দায়িত্ব কাদের? মানে আইন তৈরি করার দায়িত্ব কাদের? এমপিদের, মেম্বার অফ পার্লামেন্টের, যে মেম্বার অফ পার্লামেন্টকে আমরা ভোট দিয়ে জিতাই। আবার ঠিক তেমনি সেই এমপিদের মধ্যেই তো কিছু লোক মন্ত্রী হয়ে গেল, একটা পার্টি বা কোয়ালিশন পার্টি থেকে কিছু লোক মন্ত্রী হয়ে গেল, সেই মন্ত্রীদের কিছু লোক আবার তার মধ্যে থেকে একজন লিডার আসলো যিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। তার মানে মন্ত্রী আর প্রধানমন্ত্রীদের কাজ কি? যে আইন তৈরি হবে সেই আইন অনুযায়ী আমাদের এইখানে বিভিন্ন পলিসি এক্সিকিউট করা। কি করা? এক্সিকিউট করা। তাই জন্য আমরা মিনিস্টার যিনি, তাকে আমরা এক্সিকিউটিভ বলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইমারি হচ্ছে লেজিসলেটিভ, সেকেন্ডারি হচ্ছে এক্সিকিউটিভ। আমরা একটা কি এখানে শিফট দেখতে পাচ্ছি না? আমরা এখানে একটা শিফট দেখতে পাচ্ছি না? শিফট, হিউজ শিফট। এই শিফট বোঝার জন্যই আমাদেরকে এই হিস্টোরিক্যাল আন্ডারস্ট্যান্ডিংসটা পড়তে হয়, ঠিক আছে? যে আমরা কি করে এক্সিকিউটিভ প্রাইমেসিটাকে আমি লিখে দিচ্ছি, এক্সিকিউটিভ প্রাইমেসিটাকে কনভার্ট করে লেজিসলেটিভ প্রাইমেসিতে আমরা কনভার্ট করে আনলাম। সেই জিনিসটাই আমাদেরকে হিস্টোরিক্যাল আন্ডারপিনিংসে পড়তে হয়। তো তাহলে বুঝতেই পারছো যে হিস্টোরিক্যাল আন্ডারপিনিংসে যে পড়তে হচ্ছে, মানে হিস্টোরিক্যাল আন্ডারপিনিংসে আমাদের যে জিনিসটা পড়তে হচ্ছে, তো তাহলে কি পড়তে হচ্ছে এটা ইজিলি তোমরা আইডেন্টিফাই করতে পারছো। আমরা আজকে এতটুকুই ডাকবো। আশা করি তোমাদের এই জায়গাটা বুঝতে একটু টাফ লেগেছে। আমি জাস্ট একবার রিক্যাপ করে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট থেকে একবার রিক্যাপ করে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। তো ফার্স্টে আমরা কি দেখলাম? ফার্স্টে আমরা দেখলাম যে ব্রিটিশ টেক কোম্পানি ব্যাংক্রাফট হয়ে গেল। ব্যাংক্রাফট হয়ে যাওয়ার পর তারা চাইতে গেল ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। যখন তারা চাইলো, তারপরে দেখলো যে তারা ব্রিটিশ গভর্নমেন্ট হেল্প করলো, 1 মিলিয়ন পাউন্ড হেল্প করেছিল। আমি এখানে লিখেছিলাম এই যে 1 মিলিয়ন পাউন্ড হেল্প করেছিল, ঠিক আছে? 1 মিলিয়ন পাউন্ড হেল্প করেছিল। 1 মিলিয়ন পাউন্ড হেল্প করে তারা কি করেছিল? তাদের কাছ থেকে কিছু অধিকার নিয়ে নিয়েছিল। কিসের অধিকার নিয়ে নিয়েছিল? তাদের উপর আইন প্রণয়ন করার অধিকার নিয়ে নিয়েছিল, রেগুলেশন করার অধিকার নিয়ে নিয়েছিল। কি করে নিয়েছিল? আমি রেগুলেশন তো করবো, মানে আমি ধরলাম আমি একটা গভর্নমেন্ট, আমি চাইছি তোমার উপর রেগুলেশন করতে। তো কি করে করতে পারি? আমি আইন তৈরি করে করতে পারি। তো তারা কি করলো? আইন তৈরি করে। সেই আইনটা কি বলে? রেগুলেটিং অ্যাক্ট। কেন? কারণ রেগুলেশন করার জন্য আমি নিচ্ছি, নিয়ন্ত্রণ করার জন্য আমি নিচ্ছি, তাই জন্য আমার ওটার নাম রেগুলেটিং অ্যাক্ট। তো সেই জন্য আমার বিভিন্ন রেগুলেটিং অ্যাক্ট তারা চালু করতে লাগলো, যাকে আমরা চার্টার অ্যাক্টও বলি। কেন? তার কারণ তারা একটা চার্টার তৈরি করতো, যে চার্টারের মধ্যে বিভিন্ন নিয়ম লেখা থাকতো। এই নিয়ম আছে, যে নিয়মগুলো আমি তোমাদেরকে এখনই বলছিলাম, সেই নিয়ম লেখা থাকতো। সেই চার্টার অ্যাক্টে, যে চার্টার অ্যাক্ট সেটা অনেক কটা আছে, প্রত্যেক 20 বছর পর পর সেই চার্টারটাকে রিনিউ করা হতো। মানে 1773 সালে প্রথম চার্টার অ্যাক্ট, 1793 সালে, তারপরে 1813 সালে, তারপরে 1833 সালে, তারপরে 1853 সালে। এই কয়েকটা হচ্ছে আমাদের চার্টার অ্যাক্ট।
মানে চার্টার অ্যাক্ট মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শুধুমাত্র কিন্তু কন্ট্রোল করার জন্য, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাফেয়ার্সকে কন্ট্রোল করার জন্য। এখানে কিন্তু আবারও বলছি, এখানে কিন্তু কোনো এখানে উদ্দেশ্য ছিল না যে আমি ভারতকে ব্রিটিশ সাম্রাজ্য হিসাবে এখানে দেখাবো, এটা একদমই কোনো মানে উদ্দেশ্য ছিল না, শুধুমাত্র কিন্তু এখানে কন্ট্রোল। আমি একটা ওয়ার্ড লিখেছিলাম এখানে, এই যে অনলি টু কন্ট্রোল, অনলি টু কন্ট্রোল, অনলি অনলি, এই অনলি কথাটা কিন্তু অনেক দাম আছে, প্রত্যেকটা পলিটিতে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের হিউজ দাম, অনলি টু কন্ট্রোল। যাই হোক, তারপর তারা চার্টার অ্যাক্ট স্টার্ট করতে লাগলো। তো আমরা এই দেখলাম চার্টার অ্যাক্ট অনেক কটা দিয়েছে। তারপরে 1773 সালে চার্টার অ্যাক্টে আসলাম, সেখানে আমরা দেখলাম যে ফার্স্টে আমরা সেই পলিটিক্যাল প্রেক্ষাপটটা বুঝতে পারলাম, ডিসেন্ট্রালাইজড গভর্নেন্সের ব্যাপারটা বুঝলাম যে তিনটে জায়গাতে তিনটা গভর্নর ডিসেন্ট্রালাইজডভাবে তাদের নিজের ইন্ডিপেন্ডেন্টলি শাসন করতো। তারপরে সেখান থেকে আমরা আসলাম যে কিভাবে তাদের প্রত্যেকের লেজিসলেটিভ পাওয়ারটা আস্তে আস্তে কনসেন্ট্রেটেড হয়ে গেল কার উপর, বেঙ্গলের যিনি গভর্নর ছিলেন তার উপর। কেন? তার কারণ তারা চাইছিল ডিসেন্ট্রালাইজ সিস্টেমটাকে সেন্ট্রালাইজ করতে। কেন? যাতে একজনের হাতে পুরো সিস্টেমটাকে মানে বেঙ্গলের যিনি গভর্নর তার হাতে যাতে মাদ্রাজ আর বোম্বেকে কন্ট্রোল করে যাতে পাওয়ারটা চলে আসে। মানে ওভারঅল পলিটিক আমি যদি সেন্ট্রালাইজ করি তাহলে আমার হাতে ক্ষমতা বাড়বে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে ধরো তুমি প্রধানমন্ত্রী, সেই উদাহরণটা দিয়েছিলাম যে কোনো স্টেট ইন্ডিপেন্ডেন্টলি থাকছে, ওটা ওই উদাহরণটা মনে রাখবে। এবার এইসব আমি ওখানে এটাও বোঝালাম যে লেজিসলেটিভ পাওয়ার থেকে এক্সিকিউটিভ পাওয়ার কি। তারপরে ওখান থেকে আমরা দেখলাম যে ওখানে কি কি প্রভিশন ছিল। প্রভিশনের মধ্যে তো বললামই লেজিসলেটিভ পাওয়ারটা দিয়ে দিল, তার সাথে এবার দেখো লেজিসলেটিভ পাওয়ার যেহেতু তাদের মানে বেঙ্গল গভর্নরের হাতে দিয়ে দেওয়া হলো, তাই জন্য বেঙ্গল গভর্নরের তো একটা প্রমোশন হয়ে গেল বলা যেতে পারে। মানে বেঙ্গল গভর্নর কি করলো, তাদের মানে ওই মাদ্রাজ আর বোম্বের যিনি যারা গভর্নর ছিল তাদেরকে ওভাররাইড করে দিল, মানে তাদেরকে নিচে নামিয়ে দিল আর নিজে উপর উঠে গেল। তাহলে ওদেরকে যদি গভর্নর বলা হয় তাহলে এবার বেঙ্গলের গভর্নরকে বলা হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল। নতুন নাম কি হলো? গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেল। এরপরে আমরা দেখতে পেলাম এর মধ্যে সেন্ট্রালাইজেশন আসলো, তার এর মাধ্যমে সেন্ট্রালাইজেশন আসলো। তারপরে আমরা দেখলাম এই চার্টারে একটা সুপ্রিম কোর্ট তৈরি করার প্রভিশন দেওয়া হয়েছিল, যেটা ক্যালকাটাতে তৈরি হয়েছিল। 4 জন জাজের একটা ওখানে সুপ্রিম কোর্ট ছিল, খুবই ছোট। তার প্রথম যে চিফ জাস্টিস ছিলেন তার নাম ছিল স্যার এলিজা ইম্পে। এবং এছাড়া একটা প্রভিশন দেওয়া হলো কিসের? চেকস অ্যান্ড ব্যালেন্সের প্রভিশন দেওয়া হয়েছিল, যেখানে আমরা দেখতে পাই যে তাদের অডিটিং মানে কোম্পানির যে অডিটিং সেটা ব্রিটিশ গভর্নমেন্টই করবে। যারা মানে কর্মচারী ছিল বা যারা হাই অফিসিয়ালরা ছিল তাদের প্রাইভেট ট্রেড করা যাবে না, ব্রাইব নেওয়া যাবে না, কোনো গিফট নেওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না, ঠিক আছে? তার মানে কি চেকস অ্যান্ড ব্যালেন্সের একটা প্রভিশন আসলো। এবং লাস্টে আমরা দেখছি যে এক্সিকিউটিভ কাউন্সিল যে মানে যারা অ্যাসিস্ট করার জন্য মানে ব্রিটিশ গভর্নমেন্ট থেকে নিযুক্ত করা হয়েছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গলের জন্য, তারা এক্সিকিউটিভ ফাংশনটাকে প্রাইমারি হিসেবে কাজ করলেও তারা কিন্তু লেজিসলেটিভ ফাংশনও করতো। সেখান থেকে আমরা বুঝতে পারি সেই টাইমে কিন্তু লেজিসলেটিভ সুপ্রিমেসি ছিল, এইটা কিন্তু সেই টাইমে এক্সিকিউটিভ সুপ্রিমেসি ছিল। কিন্তু বর্তমানে আমরা দেখি যে লেজিসলেটিভ সুপ্রিমেসি আমরা বর্তমানে দেখি, মানে এটা প্রেজেন্টে আমরা দেখি, প্রেজেন্টে এটা হচ্ছে প্রেজেন্ট সিনারিও, এটা হচ্ছে প্রেজেন্ট আর এটা হচ্ছে দেন। এই যে এক্সিকিউটিভ সুপ্রিমেসি থেকে আমরা লেজিসলেটিভ সুপ্রিমেসি বা এক্সিকিউটিভ প্রাইমেসি থেকে লেজিসলেটিভ প্রাইমেসিতে আসছি। তো সেই জিনিসটাই আমরা হিস্টোরিক্যাল আন্ডারপিনিংসের মাধ্যমে বুঝবো যে আমাদের কনস্টিটিউশনে কেন আমরা লেজিসলেটিভ প্রাইমেসিকেই আমরা নিয়েছিলাম। এবং এখান থেকে একটা টার্ম আসে, এই টার্মটা বেদ বাক্যের মতো লাইফে মনে রাখবে। এই টার্মটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যে এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু লেজিসলেচার। এটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপট, এটা হচ্ছে প্রেজেন্ট টাইম। এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট টাইম, এটা হচ্ছে প্রেজেন্ট টাইমের সিনারিও। কেন প্রেজেন্ট টাইমের সিনারিও কেন বললাম প্রেজেন্ট টাইমের সিনারিও? কারণ হচ্ছে আমি একটু আগেই দেখালাম না যে এখন আমাদের নিয়ম কি, ওই বললাম এমপি আর ওই প্রধানমন্ত্রীর কথা, যে তোমরা যখন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে সিলেক্ট করেছো, তোমরা যখন ভোট দিয়েছিল তখন নিশ্চয়ই নরেন্দ্র মোদীকে একটা প্রধানমন্ত্রী হিসেবে তো ভোট দাওনি, তাকে ফার্স্টে ভোট দিয়েছিল একটা এমপি হিসাবে। সে কোনো একটা জায়গা থেকে এমপি হিসেবে দাঁড়িয়েছিল, সেখানকার লোকরাও তাকে ভোট দিয়ে জিতিয়েছে, বা সেখানকার লোকেরা তাকে এমপি করেছে ভোট দিয়ে, মানে মেম্বার অফ পার্লামেন্ট করেছে। তারপরেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন।
মানে আমি বলতে চাইছি যে ফার্স্ট কন্ডিশন হচ্ছে একটা লেজিসলেটর হওয়া, ফার্স্ট কন্ডিশন হচ্ছে একটা লেজিসলেটর হওয়া, তারপরে তুমি এক্সিকিউটিভ হতে পারবে। এটা হচ্ছে বর্তমানের নিয়ম। কিন্তু আগে আমরা দেখছি যে ফার্স্টে আমি এক্সিকিউটিভ করে দিচ্ছি, তারপরে তার মধ্যে আমি লেজিসলেটিভ ফাংশন আনছি। তার মানে আগে কি ছিল, এক্সিকিউটিভকে বেশি প্রায়োরিটি আগে দিচ্ছিলাম, এখন কি করছি, লেজিসলেটিভকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, তাই তো? তো এই যে প্রায়োরিটি যে ডিফারেন্স, মানে এক্সিকিউটিভ প্রায়োরিটি থেকে আমরা লেজিসলেটিভ প্রায়োরিটিতে আসছি, এই যে শিফটিংটা, এই শিফটিংটাই আমরা হিস্টোরিক্যাল আন্ডারপিনিংসের মাধ্যমে বুঝতে পারবো। তাই জন্য বর্তমান টাইমে আমাদেরকে বলা হয় এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু লেজিসলেচার। কেন? কারণ ওই লেজিসলেচার হচ্ছে এখানে প্রাইমারি। লেজিসলেচারের কাছে এক্সিকিউটিভকে দায়বদ্ধ থাকতেই হবে, কারণ একটা এমপি এক্সিকিউটিভ হতেই পারবে না যতক্ষণ না সে লেজিসলেটর হবে, ঠিক আছে? এবং আমাদের কনস্টিটিউশন যখন আমরা পড়বো পরবর্তীকালে, পুরো কনস্টিটিউশনটা পড়বো, আর্টিকেলস পড়বো, তখন দেখবো যে এই রুলটা কোথাও ভায়োলেট হয় না, কনস্টিটিউশনে কোথাও ভায়োলেট হয় না, এটা কোনো এক্সেপশনই নেই এই রুলটার। এটা একদম জলজান্ত একটা, মানে বলতে পারো একটা রুল, যেটা কনস্টিটিউশনের প্রত্যেকটা পড়াতে পড়াতে মানা হয়েছে, ঠিক আছে? সেই শিফটিংটা আমরা দেখবো এর পরের ক্লাসগুলোতে, ঠিক আছে? তা আমরা এখান থেকে কিছু কি পয়েন্ট পেলাম। পয়েন্টগুলো হচ্ছে একটা যে ডিসেন্ট্রালাইজ থেকে সেন্ট্রালাইজ গভর্নমেন্ট আসলো, তার সাথে সাথে চেকস অ্যান্ড ব্যালেন্সের একটা সিস্টেম আমরা বুঝতে পারলাম, এবং তার সাথে সাথে ওই তো একটা জুডিশিয়াল সিস্টেম ওই চালুই হচ্ছে সুপ্রিম কোর্টে, ওটা তো একটা গেলই। আর তার সাথে সাথে আমরা দেখতে পেলাম যে লেজিসলেটিভ সুপ্রিমেসি সেই টাইমে কিন্তু ছিল না, সেই টাইমে ছিল এক্সিকিউটিভ সুপ্রিমেসি, ঠিক আছে? তো যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আজকে ভিডিওটা একটু লং হয়েছে, কারণ আজকে একটু বোঝানোর জিনিস ছিল। দেখলে 1773 সালে চার্টার অ্যাক্ট বোঝাতে এত টাইম লেগে গেল। আমি যদি এখন ফ্যাক্ট পড়াতাম, তাহলে নর্মাল অন্যান্য পরীক্ষাতে যে ফ্যাক্ট লাগে সে ফ্যাক্ট পড়াতে গেলে আমি এতক্ষণে হয়তো মানে প্রত্যেকটা চার্টার অ্যাক্টে হয়তো শেষ করে দিতাম প্রায়। মানে যদি ফ্যাক্ট পিডিএফে আমি নিয়ে চলে আসতাম, ফ্যাক্ট পড়াতাম হয়ে যেত। তাই জন্য জিনিসগুলোকে ফিল করবে, ভিডিওগুলো বারবার করে দেখো, আর যেটা বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমার কোনো প্রবলেম নেই, আমি আবার বোঝাবো, ডাউট ক্লিয়ারিং সেশনে আবার আসবে, আবার বোঝাবো, ঠিক আছে? আমি ভেবেছি ডাউট ক্লিয়ারিং সেশন যদি আনতেই হয়, তোমাদের যদি প্রবলেম থাকে, রবিবার বা সোমবার করে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে। মানে একটা ডেট ঠিক করে নেবো, ইচ্ছা আছে। সেই ডাউট ক্লিয়ারিং সেশনে আমি জিনিসগুলো তোমাদেরকে বোঝাবো। আর আশা করি তোমাদের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইবটা করে নিও চ্যানেল। আর সাপোর্টটা খুব দরকার আমার। আর যাই বুঝবে একদম ফ্রিলি, তোমরা ভিডিওগুলোকে দেখো বারবার করে। এই লেখা যেগুলো লিখছি, এই লেখাগুলোকে যদি মনে হয় এরপরে ভিডিওটা দেখে বা ভিডিওটা পজ করে করে এই লেখাগুলোকে আরেকবার করে মানে তোমরা একটু মানে জাস্ট নিজেদের খাতায় একটা পয়েন্ট করতে পারো। এরপর তোমরা যেখানে পড়াশোনা করছো বা যেই বই থেকে পড়ছো, সেইখান থেকে তোমরা পড়তে গেলে জিনিসটা হয়তো আরও ইজিলি বুঝতে পারবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ অ্যাটেন্ড করার জন্য আমার এই ক্লাসটা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।